আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 এবং 27 তোমাদের সবাইকে স্বাগতম আজকের জীববিজ্ঞান ক্লাসে। তোমরা হয়তো ভাবছো এত করে আমি তোমাদের জীববিজ্ঞান ক্লাস নেব, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি তোমাদের জীববিজ্ঞান ক্লাস নেব না। তোমাদের জীববিজ্ঞান ক্লাস কে নিবে সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তোমাদের জন্য আমরা সারপ্রাইজ রেখেছি। তোমাদের সবার প্রিয় তুষার ভাইয়া, যিনি বর্তমানে পড়াশোনা করছে চট্টগ্রামের স্বনামধন্য কলেজ সরকারি সিটি কলেজ বিজ্ঞান বিভাগে তিনি পড়াশোনা করছেন। তো তোমাদের তুষার ভাইয়া তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। তোমাদের জীববিজ্ঞানের 6টা চ্যাপ্টার তোমাদের নেহাত ভাইয়া নেবে এবং বাকি 6টা চ্যাপ্টার তোমাদের তুষার ভাইয়া নেবে। তুষার ভাইয়া কোন চ্যাপ্টারগুলো নেবে? যেই চ্যাপ্টারগুলো একটু থিওরিটিক্যাল সেগুলো নেবে তোমাদের তুষার ভাইয়া, ওকে। এন্ড বাকি চ্যাপ্টারগুলো তোমাদের নেহাত ভাইয়া নেবে এবং তারা বোথ টিচার, তারা কম্বাইন করে তারা পুরো চ্যাপ্টারটা বা পুরো বইটা কমপ্লিট করে দিবে তোমাদের জন্য প্লেলিস্ট আকারে। সো যারা এসএসসি 26 এবং 27 আছো, জীববিজ্ঞানের প্রস্তুতি এখনো গোছানো হয় নাই, তোমাদের জন্য আমি ওয়াইড স্যার নিয়ে এসেছি তোমাদের তুষার ভাইয়াকে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের জন্য। তো তোমাদের তুষার ভাইয়া সম্পূর্ণ গোছানো ভাবে তোমাদেরকে এই জীববিজ্ঞান বিষয়টাকে শেষ করে দিবে। এন্ড তুষার ভাইয়াকে নিয়ে কোনো ডাউট থাকবে না। তোমরা যেমন ওমায়ের ভাইয়াকে চোখ বন্ধ করে বিশ্বাস করো, তেমনি তোমাদের তুষার ভাইয়াকে বিশ্বাস করতে পারো, কারণ তুষার ভাইয়া হচ্ছে তোমাদের ওমায়ের ভাইয়ারই ভাই। সো কোনো ডাউট নেই তুষার ভাইয়ার পড়ানো নিয়ে। ইনশাআল্লাহ তুমি যদি ক্লাস করো তোমার কোনো সমস্যা থাকবে না, এই গ্যারান্টি আমি নিজে। ওকে বাচ্চারা, তো যেটা বলার মন দিয়ে ক্লাস করবা। ফার্স্ট অফ অল দুইটা কথা বলে রাখি। একটা কথা হচ্ছে খাতাটা নিয়ে বসো। সেকেন্ড অফ অল একটু স্টিকি নোট বা একটু কালার পেন নিয়ে বসো, যেহেতু জীববিজ্ঞান ক্লাস। তুষার ভাইয়া তোমাকে এমন ভাবে পড়াবে যেখান থেকে এমসিকিউ আসবে, যেখান থেকে সিকিউ আসবে সেটা একদম ইন ডিটেলসে পড়াই দিবে, ওকে। সো আমি তোমাদের তুষার ভাইয়াকে সামনে নিয়ে আসবো। আমি বিদায় নিচ্ছি তোমাদের ওমায়ের ভাইয়া, আমাকে তো চিনো, তোমাদের সবার প্রিয় ওমায়ের স্যার। বিদায় নিচ্ছি, এরপরে যে আসবে তোমাদের তুষার ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের তুষার ভাইয়া। এতক্ষণ তোমাদের ওমায়ের ভাইয়া বলেই দিছে আমার ব্যাপারে। আমি তোমাদের এখন থেকে বায়োলজি নিচ্ছি। তোমরা এখন আর কোনো টেনশন করার দরকার নেই। তোমাদের যেই চ্যাপ্টারগুলো ক্রিটিক্যাল আছে ওগুলো আমি এখন থেকে তোমাদের নিব। আজকে আমি তোমাদের বেশি কথা বলবো না, আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি আজকে তোমাদের ক্লাস নিব হচ্ছে বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার, যার নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। শুরুতে আমরা যেগুলো দেখবো এগুলো আমি এখানে দিয়ে রাখছি। তোমরা ওমায়ের ভাইয়া বলেই দিছে তোমরা শুরুতে যা করবা। বায়োলজি পড়ার ক্ষেত্রে আমি তোমাদের শুরু থেকেই বলে দিচ্ছি, আমার ক্লাস আমি ভাই কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে যাব, তোমাদের এটা মানতে হবে। বায়োলজি পড়বা, বায়োলজির টাইমে বায়োলজির বই, খাতা, এরপর হচ্ছে স্টিকি নোট আর কালার পেন পেন্সিল সাথে রাখবা, বুঝছো? এরপরে শুরু করো, খাতা কলম নিয়ে বসো, আমি তোমাদের দেখাই দিচ্ছি সবগুলা। এরপর হচ্ছে এখন থেকে ক্লাস শুরু হচ্ছে তোমাদের। শুরুতে আমি এখানে কিছু লেখা লিখছি, তোমাদের দেখো এখানে লেখা আছে, আমি যেগুলো দিয়ে পড়বো। আগে তোমাদের এখন বলে দিই আমি কি আজকের ক্লাসের টপিকগুলো কি কি পড়াবো। তোমাদের আজকে আমি 5টা টপিক পড়াবো। সেগুলো হচ্ছে আজকে ডিরেক্ট কোষ পুরোটা শেষ করে দিব। কোষ খতম, আজকে খেল খতম, কোষ হজম আজকে। তোমাদের ফার্স্ট আমি পড়াই দিচ্ছি হচ্ছে আজকে প্রথম পড়াবো কোষ, কোষের প্রকারভেদ, কোষ ঝিল্লি, তারপর হচ্ছে তোমার কোষ ঝিল্লির পর হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের পরে তোমার প্লাস্টিড, প্লাস্টিডের পর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরপরে যায় নিউক্লিয়াস। আমাদের এই কয়েকটা বললে আজকে কোষ শেষ। আর আমি বলে দিচ্ছি যেগুলো তো আমি বলে দিব সাইড নোট করো, ওগুলো স্টিকি নোটে নোট করে নিবা, খাতার পাশে করে নোট করে নিবা। শুরু করা যাক ক্লাসটা, লেটস স্টার্ট। আমার প্রথমে যখন আসবে তোমাদের ধরতেই শুরুতে বলে দিচ্ছে, শুরুতে আসবে হচ্ছে তোমাদের এই যে কোষ। আমরা কোষ পড়তেছি, তাহলে কোষ সম্বন্ধে জানতে হবে কোষ কি, কোষ কাকে বলে। আমি এখানে সেজন্য বোর্ডে লিখে ফেলছি, তোমরা ওটা আমার সাথে সাথে লিখে ফেলো। আমি এখানে লিখছি বৈষম্যবদ্ধ পদ্মা ও সজীব জীবজ ক্রিয়াকলাপের একক। এটা বুঝছো? বৈষম্যবদ্ধ পদ্মা তার মানে হচ্ছে একটা পদ্মা এবং তার জীবজ ক্রিয়াকলাপের, আমাদের জৈবিক ক্রিয়াকলাপের একক, একটা একক। কোষ হচ্ছে কি? একক। কোষ একক, যা অন্য কোনো সজীব উপাদান ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, তাকে কি বলে? কোষ বলে। বুঝছো? এটা লিখে ফেলবা, এটা 1 নাম্বারের জন্য আসবে। এটা তো ক তে আসবে, অধ্যায় থেকে আসলে কোষ যদি বলে এটা ক নাম্বারের জন্য আসবে, ইম্পর্টেন্ট। আর এটার জন্য কোষ যেহেতু আসছে, কোষ তো তোমাদের মায়ের ভাইয়া আবিষ্কার করা নাই, অন্য কেউ আবিষ্কার করছে। এটার জন্য হচ্ছে তোমাদের এটা জানতে হবে কোষের আবিষ্কার করছে লিও এবং সিকেভিচ কত সালে? সেটা হচ্ছে তোমার 1969 সালে। 1969 সালে সর্বপ্রথম তারা কোষ নিয়ে সংজ্ঞা প্রদান করেন। এটা হচ্ছে লোই ও সিকেভিচ। কত সালে?
1969 সালে। 1969 সালে, এটা লিখে রাখো, বুঝছো? এটা লিখে রাখো। এরপর কোষ, এই কোষটাকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের ভিত্তিতে, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার, সেটা হচ্ছে এক হচ্ছে আদি কোষ, দ্বিতীয়টা হচ্ছে প্রকৃত কোষ। এবার হচ্ছে আদি কোষ কাকে বলে, এটা ক নাম্বারের জন্য আসতে পারে। এরপর হচ্ছে তোমার আবার এই আদি কোষ বলতে কি বোঝো, এগুলো আসতে পারে খ নাম্বারের জন্য। আমি যেহেতু ক নাম্বারের জন্য এখন আলোচনা করে দিচ্ছি, এটা আদি কোষ। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আবারও বলছি, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদি কোষ বলে। নোট করে নিবা, এটা হচ্ছে যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদি কোষ বলে। আর প্রকৃত কোষ কি, এটার বিপরীত, সুগঠিত নিউক্লিয়াস থাকলেই তাহলে প্রকৃত কোষ। আর সাজায় লেখার জন্য যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাকে প্রকৃত কোষ বলে, বুঝছো? এগুলো লিখে নিবা। আবারও বলে দিচ্ছি, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাকে প্রকৃত কোষ বলে। এবার আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবসময় আমরা তো সৃজনশীল লিখবো, আর আজকের ক্লাসে আমি বলেই দিচ্ছি, পড়লে তোমরা এই ক্লাসটা করলে এমসিকিউ সিকিউ সলভ করে ফেলতে পারবা। টেস্ট পেপার ধরবা, ভাইয়া যেগুলো পড়াইছি সেম সেম ওগুলো পাই যাবা, বুঝছো? টেস্ট পেপার ধরে ভাইয়া পড়াইছি মানে ওগুলো দেখে যাবা, এগুলো দেখবা পাই গেছো, বলবা আর কি ভাইয়া পড়াইছে, দেখতেছি পাইছি, এরকম। এরপর হচ্ছে তোমরা যদি আরেকটু দেখো, এখানে আমি একটা লেখা লিখছি, এটা হচ্ছে খ নাম্বারের জন্য, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, একটা 3 স্টার দিয়ে রাখো, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, বুঝছো? ইম্পর্টেন্ট প্রশ্নটা কি বলছি, আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এবার আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখার নিয়ম জানো তো নাকি ওটাও বলে দিতে হবে? পার্থক্য লেখার নিয়ম জানতে হলে আমি বলে দিই। এখানে ভাইয়ার ঠান্ডা লাগছে একটু, তোমরা বুঝে নিও। এখানে এই পার্থক্য লেখার নিয়ম আমরা এরকম করে, আমি ছোট করে দেখাইতেছি, এভাবে বক্স করবা, বক্স করার পরে এখানে নাম দিয়ে দিবা। এটা হচ্ছে ধরো আদি কোষ, আমি আদি দিয়ে লিখে দিচ্ছি, এটা প্রকৃত আদি কোষ, প্রকৃত কোষ। এরপর 1 নাম্বার দিয়ে 1টা 2টা 3টা বা 4টা, যেটা যতগুলো দিতে মন চায় ওগুলো দিয়ে দিবা। এই আদি কোষের ক্ষেত্রে প্রথমে দিবা কি জানো, এই যে আদি কোষ কাকে বলে, আদি কোষের এখানে দিবা যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে। প্রথম যেটা দিবা সেটা হচ্ছে যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে বলা হয় আদি কোষ। যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। দ্বিতীয়টা, রাইবোজোম ছাড়া অন্য কোনো, আদি কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে না, আর হচ্ছে প্রকৃত কোষে সকল ধরনের সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে। তৃতীয়টা হচ্ছে তোমাদের ডিএনএ থাকে, আদি কোষে ডিএনএ থাকে, আর হচ্ছে প্রকৃত কোষে ডিএনএ আরএনএ প্রোটিন থাকে। তুমি বুঝছো, আদি কোষের ডিএনএ থাকে, প্রকৃত কোষের ডিএনএ আরএনএ প্রোটিন থাকে। এরপর হচ্ছে আদি কোষ কোথায় পাওয়া যায়, আদি কোষ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়ার মধ্যে আদি কোষ পাওয়া যায়, আর উন্নত জাতের জীবেদের মধ্যে প্রকৃত কোষ পাওয়া যায়। এই 4টা যদি লিখো ভাইয়া তোমাদের খ নাম্বার দিয়ে দিবে, খ নাম্বারের জন্য 2 এ 2 পেয়ে গেছো, বুঝছো? এরপর আমাদের হচ্ছে প্রকৃত কোষ 2 ধরনের, কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে 2 ধরনের বলা হয়, ওটা হচ্ছে দেহকোষ আর এটা হচ্ছে জনন কোষ। দেহকোষ এবং জনন কোষ। এই দেহকোষ কাকে বলে, যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠন করে। দেহকোষ কাকে বলে, যে সকল কোষ, এটা লিখবা, যে সকল কোষ বহুকোষী জীবের, এই ওয়ার্ডটা থাকতো, বহুকোষী জীবের দেহ গঠন করে তাকে দেহকোষ বলে। আর এখানে দেহকোষের এটাতে যখন আমরা পড়বো, এটা ক নাম্বারের জন্য মাথায় রাখবো। এরপর হচ্ছে দেহকোষ জনন কোষের পার্থক্যের জন্য মাথায় রাখবো। এগুলা ভাই বায়োলজি কিছু আছে মুখস্থ, কিছু আছে তোমার বুঝার, এটা মুখস্থ রাখতে হবে। এই যে দেহকোষ, যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠন করে তাকে দেহকোষ বলে। এরপরে হচ্ছে আমাদের জনন কোষ, যে সকল কোষ, একদম ইজি, যে সকল কোষ জনন কাজে সাহায্য করে তাকে জনন কোষ বলে। আমার সাথে সাথে বলো, যে সকল কোষ জনন কাজে সাহায্য করে তাকে জনন কোষ বলে, বুঝছো? এগুলো নোট করে নিবা। তোমার বায়োলজি হচ্ছে নোটের উপর, বায়োলজি তুমি যত বেশি নোট করবে বায়োলজি তোমার তত বেশি মনে থাকবে। কারণ পরীক্ষার টাইমে তুমি তার বই পড়তে যাবা না এমসিকিউর জন্য, এরকম করে নোট করে ফেলবা, বইয়ের মধ্যে আন্ডারলাইন করে দিবা, যেটি ইম্পর্টেন্ট লাইন ওগুলো আন্ডারলাইন করবা, হাইলাইট করে দিবা, স্টিকি নোটে লিখে রাখবা এক্সট্রা ইনফরমেশন, যেমন আমি ভাইয়া এক্সট্রা ইনফরমেশন দিব ওগুলা এক্সট্রা লিখে রাখবা।
এমসিকিউর জন্য কোনটা এমসিকিউ এগুলো বলে দিলে তখন ওগুলো লিখে রাখবা, বুঝছো? এরপর আমাদের আরেকটা ক্লাস, এখানে আরেকটা টপিক হচ্ছে আমাদের দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য। সেম এভাবে লিখবো, দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য সেম এভাবে। এখানে এটা বাদ দিয়ে দিই, এখানে এটার মতো করে দিলে এটার মতো, এখানে যদি আমরা শুধু দেহকোষ দিই, দেহ কোষ, আর এটা হচ্ছে জনন কোষ। ভাইয়া তোমরা এখন পারবা না এই যে দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য? কারণ তোমরা জানো ভাই দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য এক। দেহকোষের এখানে যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠন করে তাকে দেহকোষ বলে। জনন কোষ যে সকল কোষ জনন কাজে সাহায্য করে তাকে জনন কোষ বলে। এরপরে হচ্ছে আমাদের দেহকোষগুলো হচ্ছে যে সকল দেহকোষ ট্যাপ্লয়েড, দেহকোষ দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ড্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এবার ড্যাপ্লয়েড প্রকৃতিটা কিরকম আমরা একাদশ অধ্যায়ে গেলে তোমাদের দুষ্টু নিহাত ভাইয়া একাদশ অধ্যায়ে পড়াবে। এবার হচ্ছে আমরা যদি এখানে ড্যাপ্লয়েডের কথা বলা হয়েছে, এই ড্যাপ্লয়েডটা হচ্ছে 2n প্রকৃতির। ড্যাপ্লয়েড কি? 2n প্রকৃতির। আমরা যেখানে 2n দেখবো ওইটাকে ধরে নিব কি ড্যাপ্লয়েড। আর হ্যাপ্লয়েডটা কি? হ্যাপ্লয়েডটা হচ্ছে আমাদের n প্রকৃতির। এই জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n প্রকৃতির, n মানে হচ্ছে ড্যাপ্লয়েড প্রকৃতির, আর হচ্ছে দেহকোষে n হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, এখানে হচ্ছে n হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, আর হচ্ছে দেহকোষে হচ্ছে তোমার ড্যাপ্লয়েড প্রকৃতি। ড্যাপ্লয়েড প্রকৃতি হচ্ছে 2n, হ্যাপ্লয়েড প্রকৃতি হচ্ছে n। শেষ। এখানে আরেকটা দিবা 3 নম্বরের জন্য, আরেকটা দিতে হবে। আরেকটা হচ্ছে দেহকোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন ঘটে। এটা মাথায় রাখবা, দেহকোষটা সবসময় মাইটোসিস বিভাজন হবে। আর হচ্ছে জনন কোষটা হচ্ছে মিউসিস বিভাজন। জনন কোষ কি? মিউসিস বিভাজন। জনন কোষটা কি? মিউসিস বিভাজন হবে, আর এটা কি হবে? মাইটোসিস বিভাজন। এটা মাথায় রাখবা, এগুলা মাথায় রাখবা, বুঝছো? মাইটোসিস বিভাজন। এগুলা যদি পড়ে ফেলো, এগুলোর মধ্যে আর কিছু নাই, এগুলা শুধু এতটুকু। আর তোমাদের বইয়ে ভাইয়ারা যখন বই খুলবা তখন দেখবা বইয়ের মধ্যে কত সুন্দর করে দুইটা বড় বড় চিত্র দেওয়া আছে, বুঝছো? ওই চিত্রগুলো দেখে যাদের যাদের মাথা ঘুরাইছে বা ঘুরাচ্ছে তাদের ভাই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওইখান থেকে কিছু আসবে না। ওই চিত্রগুলা ফাও দিয়ে রাখছে। ওইখান থেকে শুধু একটা জিনিস আসবে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এই জিনিসটা ইম্পর্টেন্ট, তোমরা এটা 3 স্টার দিয়ে লিখে রাখো, বুঝছো? উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে তোমার 3 স্টার দিয়ে লিখে রাখো। এটা খ নাম্বারের জন্য 80 গেছে পরীক্ষায়, এটা 3 স্টার দিয়ে রাখো। এটা পার্থক্য, তোমরা এটা 3 স্টার দিয়ে রেখে দাও। এরপরে এটার জন্য যখন পার্থক্য লিখবা প্রথমে কি করতে হবে? পার্থক্য লিখতে হলে তোমার ঘর করতে হবে, বুঝছো? ঘর করে ফেলা, ঘর করতে হবে। ঘর করার মাধ্যমে আমরা এটা শেষ করব। যখন ঘর করে ফেলবো এভাবে এভাবে দিয়ে, যখন ঘর করে ফেলতেছি এভাবে ঘর করে ফেলবো, সবগুলা পার্থক্য লিখে ফেলবো। উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ, এরপর হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে প্রাণী কোষ। এরপর হচ্ছে এখানে যখন সংজ্ঞা ইয়াতে দিব পার্থক্যগুলা, প্রথমে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় একটা জিনিস মাথায় রাখতে হবে, কোষ প্রাচীর। এই অধ্যায়ে যেটা আছে কোষ প্রাচীর একটা আছে, কোষ প্রাচীরটা সবসময় উদ্ভিদ কোষে থাকবে, এটা মাথায় রাখি দিবা। এটা বলার কোনো ওয়ে নাই, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরটা কোথায় থাকে? উদ্ভিদ কোষে। তার মানে যদি উদ্ভিদ কোষে যেটা থাকবে প্রাণী কোষে সেটা থাকবে না, প্রাণী কোষে যেটা থাকবে উদ্ভিদ কোষে সেটা থাকবে না। এই পার্থক্যর নিয়মগুলো এরকম। তুমি এখন কি করবা? এখানে লিখে ফেলবা কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, একটা শেষ। দ্বিতীয়টা লিখে দিবা, দ্বিতীয়টা লিখবা হচ্ছে তোমার সেন্ট্রোজোম থাকে না, এখানে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে। এখানে প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে না। তোমার যদি প্রাণী কোষে প্লাস্টিড দেয়, নীল হয়ে যাবা, লাল হয়ে যাবা, সবুজ হয়ে যাবা, তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তো সবুজ হয়ে যাবা, বুঝছো? এরপর যদি আবার রঙিন প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ওই ক্রোমোপ্লাস্ট দিলে তখন আবার তোমার রঙিন হয়ে যাবা, রং ধারণ করবা, অন্য কিরিটির মতো রং বদলাবা, মেয়েদের মতো রং বদলায় চলবা, ওটা কখনোই না। এরপর হচ্ছে তোমার উদ্ভিদ কোষের সবচেয়ে বড় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার সঞ্চিত খাদ্য। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। এটা এমসিকিউর জন্য আসবে, এমসিকিউ। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ, প্রাণী কোষে গ্লাইকোজেন।
জেন, প্রাণী কোষে গ্লাইকোজেন। এমসিকিউ আসি গেছে, ধরো প্রাণী কোষে কি গ্লাইকোজেন, স্টার্চ, সঞ্চিত খাদ্য এগুলা, বুঝছো? উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য স্টার্চ, প্রাণী কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি এগুলো হচ্ছে পুরাটাই হচ্ছে আমাদের কোষ ও কোষের প্রকারভেদ। এতটুকু পর্যন্ত আমরা কোষ ও কোষের প্রকারভেদ পড়ছি। এরপর আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে কোষ প্রাচীর। ভাইয়ারা, আমাদের নেক্সট টপিক কোষ প্রাচীর। এখানে এটা হচ্ছে কোষ প্রাচীরের একটা চিত্র ভাইয়া এঁকে দিছি, তোমরা দেখো। এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর ভাইয়া এঁকে রাখছি। এটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের ক্ষেত্রে এখান থেকে ভাইয়ারা 3 নাম্বারের জন্য সৃজনশীলের 3 নাম্বারের জন্য আসবে। এটা যদি অধ্যায় থেকে দেয় নাম্বারের জন্য আসবে, এমন না যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এটাই আসবে যে শিওর থাকো এরকম। এখানের ক্ষেত্রে তোমরা দেখো এই যেটা আছে, এই যে কালো করে অংশটা, এই কালো করে অংশটাকে হচ্ছে মধ্য পর্দা। এই জিনিসটার নাম হচ্ছে মধ্য পর্দা। এরপর আমাদের যখন এই কালো অংশটা হচ্ছে কি জানো তোমাদের? ওয়াহিদ ভাইয়া অনেক লম্বা। এই দেখো কালো অংশটা দেখছো, কালো অংশটা অনেক লম্বা এতটুকু পর্যন্ত। এই কালো অংশটা হচ্ছে তোমাদের ওয়াহিদ ভাইয়া। এরপর হচ্ছে তোমাদের এই ছোট ছোট বিন্দু বিন্দু যেগুলো আছে, বিন্দু বিন্দু কণা, এইসব কণা নিয়ে গঠিত অংশটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই অংশটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই অংশটার নাম প্রাথমিক প্রাচীর। এরপরে যখন আমরা দেখব, এরপরে এই চিত্রটার মধ্যে যেটা আছে, এই ক্ষেত্রে এই যে এই পাশেরটা আছে, এই এতটুকু জায়গায়, এটা ভালো করে দেখো, এই এতটুকু জায়গায় এটা হচ্ছে বহিস্তর চিত্রের। এটা কি বহিস্তর? এই মাঝখান বরাবর যেটা আছে, এই দাগ দুইটা যখন দেখতেছো, এই যে খালি এটা এই দুটার মাঝখান বরাবর যেটা আছে, এটা হচ্ছে মধ্যস্তর, বুঝছো? এটা মধ্যস্তর। আর এই পাশেরটা হচ্ছে অন্তঃস্তর। এটা সবচেয়ে মনে রাখার জিনিস, সুন্দর করে বুঝে ফেলো, বুঝে এগুলা নোট করে নেবা। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, এই 3টা নিয়ে প্রাচীর গঠিত হয়। সেই প্রাচীরের নাম হচ্ছে গৌণ প্রাচীর। আবার মুখ্য প্রাচীর বলে দিও না, বুঝছো? এটা গৌণ প্রাচীর। এটা এমসিকিউর জন্য লিখে রাখো, বোর্ডে আসতে পারে এমসিকিউ, বুঝছো? আর যেহেতু তোমরা 15 তারিখ তোমাদের টেস্ট পরীক্ষা, এই অধ্যায়টা স্কিপ করিও না। যদি এখান থেকে প্রশ্ন আসে লিখতে পারবা, ভাই যতটুকু পড়া দিব ভাই আর ক্লাস করলেই হয়ে যাবে। এরপর হচ্ছে এই 3টা যখন এখানে দেখবা, এই 3টা নিয়ে গঠিত স্তরগুলো হচ্ছে গৌণ প্রাচীর। এই 3টা স্তর গৌণ প্রাচীর। আর এটা সবচেয়ে, এটা বোঝাই যাচ্ছে এটা একটা কূপের মতো বা ফিটের মতো। এই অংশটা হচ্ছে কূপ, এই অংশটা কূপ বা ফিট। এই অংশটার নাম কি? কূপ বা ফিট। এরপর সাইড করে লিখে রাখো, কোষ প্রাচীরটা কেউ না কেউ তো আবিষ্কার করছে। কোষ প্রাচীর কে আবিষ্কার করছে? রবার্ট হুক। কত সালে? 1665 সালে। কোষ প্রাচীর কখন আবিষ্কার করা হয়? রবার্ট হুক 1665 সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন। এই কোষ প্রাচীর নিয়ে যতটুকু তোমার বোঝার দরকার ছিল নাম্বারের জন্য, ভাইয়া এই সেম ভাইয়ার এগুলা যদি লিখো পরীক্ষার মধ্যে, তুমি যদি এগুলা নিয়ে লিখো, কোষ প্রাচীরের গঠন বর্ণনা করতে বলছে, তখন এগুলা নিয়ে লিখে দিবা। আর এখান থেকে বলে দিবা এই যে এই মধ্যপর্দা কোনটা, তারপর হচ্ছে তোমার প্রাথমিক পর্দা কোনটা, এখানে তোমার বহিস্তর, অন্তঃস্তর, মধ্যস্তর, এগুলো বলে দিলে ওইগুলোকে গৌণ প্রাচীর বলে। আর মাঝখানে খাসটাকে কূপ বলে। এটা তুমি শেষে দিয়ে এগুলা একে তখন বর্ণনা করে দাও। 3 নাম্বার কোনো সারে কাটবে না, বুঝছো? শুধু চিত্র আঁকলে কাটতে পারে, শুধু চিত্র আঁকবা না, সাথে এগুলো নিয়ে বর্ণনা করে দিবা। আর কোনো সারে কখনো এটা নিয়ে আর কাটবেও না, কিছু বলবেও না। এরপর যা আছে সেটা হচ্ছে আমাদের লাস্ট। এটার ক্ষেত্রে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলে এটা জানো? তোমরা জানো প্রোটোপ্লাজম কাকে বলে? কোষের ভিতর যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায়, এটা মনে রাখো। প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম কাকে বলে বলো? কোষের ভিতর অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো অংশকে প্রোটোপ্লাজম বলে। এই প্রোটোপ্লাজম কয় ধরনের হতে পারে? প্রোটোপ্লাজম 3 প্রকার: কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমে কি কি থাকে? কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। এই প্রোটোপ্লাজম তো পাইছো, কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তুমি প্রোটোপ্লাজম কাকে বলে এটা লিখে ফেলো। এটা হচ্ছে কোষের ভিতর অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো অংশকে প্রোটোপ্লাজম বলে। এটা লিখছো? এটা লিখে ফেলো।
এরপর আমাদের আরেকটা টপিক হচ্ছে এখান থেকে যা আসছে প্রোটোপ্লাজম থেকে আর কিছু আসার মতো নেই এখানে, হ্যাঁ আর কিছু আসার মতো নেই। এরপর আর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কোষঝিল্লি। কোষঝিল্লি মনে আছে? এখন তো এগুলো মনে করি, আমি তো শুধু রিভিশনের মতো করে দিচ্ছি যেহেতু এটা তোমাদের এফআরবি ক্লাস, এটা রিভিশন। কোষঝিল্লি মনে আছে তোমাদের? কোষঝিল্লি কাকে বলে? একটু চিন্তা করো কোষঝিল্লি কাকে বলে? বলো বলো, মনে মনে চিন্তা করো কোষঝিল্লি কাকে বলতে পারে? যে কোষঝিল্লি কি নিউক্লিয়াসের মতো একটা কাজ করে গোল, এটাকে কোষঝিল্লি বলে? কখনোই না। কোষঝিল্লি চিন্তা করো ভাইয়া তোমাদের বলে দিব, 1 মিনিট চিন্তা করো কোষঝিল্লি কাকে বলে। চিন্তা করছো? ইজি ইজি। প্রোটোপ্লাজমের বাহিরের স্থিতিস্থাপক পর্দা একটা আছে না, ওই যে প্রোটোপ্লাজম যখন আঁকি নাই, সেটা প্রোটোপ্লাজম আঁকি নাই, এই যে প্রোটোপ্লাজমের বাহিরে একটা স্থিতিস্থাপক পর্দা থাকে না, ওই যে প্রোটোপ্লাজমের বাহিরে, তুমি এটা লিখে ফেলো, প্রোটোপ্লাজমের বাহিরে স্থিতিস্থাপক পর্দাকে তোমার কোষঝিল্লি বলে। বাহিরের স্থিতিস্থাপক পর্দাকে কি বলে? কোষঝিল্লি বলে। কোষঝিল্লি তোমাদের এটা লিখে রাখো। আর হচ্ছে কোষঝিল্লির দুইটা স্তর, কয়টা? কোষঝিল্লির দুইটা স্তর কি কি? এক হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন। কোষঝিল্লির স্তর দুইটি, একটা হচ্ছে লিপিড এবং প্রোটিন। কোষঝিল্লির দুইটি স্তর, এটা হচ্ছে লিপিড ও প্রোটিন। কোষঝিল্লির কয়টা স্তর? পরীক্ষার হলে আসলে কি করবা? লিখে ফেলবা। কোষঝিল্লির দুইটি স্তর, লিপিড এবং প্রোটিন। এরপরে এটা একটি বৈষম্যবদ্ধ পর্দা। কোষঝিল্লি মানে তো পর্দা, বৈষম্যবদ্ধ পর্দা হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি, এই কোষঝিল্লি গুলা তাদের পাশের কোষ থেকে, এই ধরো একটা, এটা কোষঝিল্লি সাপোজ মনে করো, তাদের পাশের একটা কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। এরা একা একা কিছু করতে পারে না, এরা যখন করতে হবে একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন অভিস্রবণ প্রক্রিয়ায়। ধরো এটা তোমাদের ওমায়ের ভাইয়া, মনে করো এটা তোমাদেরকে ওমায়ের ভাইয়া, এরপরে এটা তোমাদের ওমায়ের, বুঝে নাও ওমায়ের যে কেউ হইতে পারে। তারা এখন একজন একজনকে ছাড়া বাঁচবে না, ওই সেই বলি ফেলছে। এরপরে বলে বলে টলে এখন কি করতেছে, এরপর এটা এখন অভিস্রবণ প্রক্রিয়ায় তারা নিয়ন্ত্রণ, এখন এক একজনকে মন দেওয়া নেওয়া করছে। এটাই তো, এটা একটা কি, কোন প্রক্রিয়া? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। বুঝছো? এই প্রক্রিয়াটার নাম অভিস্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া কি করে? পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। কি করে? পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। অভিস্রবণ প্রক্রিয়া কি? পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। বুঝছো বাচ্চারা? এটা নোট কইরো এগুলা। পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। এরপরে যখন আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটার মধ্যে থাকবে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কাকে বলে জানো? তোমরা যদি মাইক্রোভিলাই সম্বন্ধে না জানো, তোমাদের মতো বাচ্চারা যদি মাইক্রোভিলাই না জানে, এটা কোনো কথা? এতদিন পরেও যদি মাইক্রোভিলাই না জানো, এটা হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই আমার এখনো মনে আছে, আমাদের পরীক্ষা আসছিল। মাইক্রোভিলাই কি? প্রাণী কোষের কোষঝিল্লির খাসকে বলা হয় বা ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। বুঝছো? এটা লিখে ফেলবা। প্রাণী কোষের কোষঝিল্লির ভাঁজ বা খাসকে বলা হয় মাইক্রোভিলাই, এটা লিখে নিও। এরপর তোমাদের আর যেটা থাকবে, এটা হচ্ছে কোষঝিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা পড়া, সেটা হচ্ছে একদম সুন্দর করে এটা বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই জিনিসটা পড়লে মজাও আছে, পড়লে ভালো লাগতে পারে, এটা সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই ধরনের হয়ে থাকে, ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। মনে রাখো, ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। বুঝছো? এরপর হচ্ছে ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন গুলা, ঝিল্লিযুক্ত, ঝিল্লি এখানে বানান ঠিক করে দিচ্ছি, ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন
এই ঝিল্লিবিহীন গুলা কি কি থাকে জানো? ঝিল্লিবিহীন গুলার মধ্যে থাকে হচ্ছে কোষ কঙ্কাল, মনে রাখবা, কোষ কঙ্কাল, এরপর হচ্ছে রাইবোজোম, কোষ কঙ্কাল, রাইবোজোম, আরেকটা হচ্ছে সেন্ট্রোজোম। রাইবোজোম, সেন্ট্রোজোম, বুঝছো? ঝিল্লি বিহীনের মধ্যে, ঝিল্লি বিহীনের মধ্যে এগুলা থাকবে। কি থাকবে? কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলা মাথায় রাখবা। ঝিল্লি বিহীনের মধ্যে কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। আর এখানে থাকবে সবচেয়ে বড় বড় জিনিসগুলা, মাইটোকন্ড্রিয়া, বড় বড় জিনিস এগুলারে মাইটোকন্ড্রিয়া, এটা লিখে দিলাম। এরপরে থাকতে হচ্ছে তোমার গোলজি বস্তু থাকে, গোলজি বস্তু। এরপর কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সংক্ষেপে লিখছি বুঝে নিও, থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এরপর কি থাকে তোমাদের এটার মধ্যে? আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে তো কোষ গহ্বর এবং লাইসোজোম। কি থাকে? কোষ গহ্বর, কোষ গহ্বর, লাইসোজোম, লাইসোজোম থাকে। সেগুলো হচ্ছে কি? এক মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এগুলো ঝিল্লিযুক্ত। মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, এগুলো কোথাকার? এগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত। আর ঝিল্লিবিহীনের মধ্যে থাকে কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। বুঝছো? রাইবোজোম, সেন্ট্রোজোম। বাচ্চারা, আজকের ক্লাসের লাস্ট টপিক, আমাদের লাস্ট দুইটা টপিক বাকি, সেটা হচ্ছে আমাদের কোষের ক্ষেত্রে আর দুইটা টপিক আছে, সেটা হচ্ছে এক নিউক্লিয়াস, দুই মাইটোকন্ড্রিয়া। শুরুতে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। এই মাইটোকন্ড্রিয়া চিত্র দেখতে পাচ্ছ, চিত্র ভাইয়া আঁকছি, ভাইয়াটা সুন্দর হয় নাই, এটা জানো, ভাইয়া সুন্দর করে চিত্র আঁকতে পারি কিন্তু আঁকি না, কারণ তোমরা নজর লাগাই দিবে আর কি। এর তো এটা সেজন্য এটা এইভাবে আঁকবা। আঁকার পরে এটা যখন বলবে তোমাদের পরীক্ষা আসবে মাইটোকন্ড্রিয়ার গঠন, গঠন লেখো, এটা ঘ নাম্বারের জন্য আসতে পারে, ইম্পর্টেন্ট এটা, মাইটোকন্ড্রিয়ার গঠন। এরপরে এটা তোমরা সবচেয়ে বেশি মনে রাখবা, এটা স্টার দিয়ে রাখো, পরীক্ষা আসি গেছে, 5 স্টার দাও, পরীক্ষা আসি গেছে, এটা থেকে প্রশ্ন আসলে এটা আসি গেছে। আর একটা কথা, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তোমার মাইটোকন্ড্রিয়ার সংমিশ্রণে আসে, মানে কিরকম? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তোমার চতুর্থ অধ্যায়ের সাথে মিল করে আসবে মাইটোকন্ড্রিয়া, চতুর্থ অধ্যায়ের সাথে মাইটোকন্ড্রিয়া তোমার চতুর্থ অধ্যায়ের সাথে আসবে, বুঝছো? আবার এখানে মাইটোকন্ড্রিয়ার ইয়ে দিয়ে দিও না, এটা মাইটোকন্ড্রিয়ার চতুর্থ অধ্যায়ের সাথে মিল করে আসে। আমি অনেক প্রশ্ন দেখছি মাইটোকন্ড্রিয়া যা আসছে সব আমাদের ক্ষেত্রে চতুর্থ অধ্যায়ের সাথে মিল করে মাইটোকন্ড্রিয়া আসছে। আমি তোমাদের চিত্রটা বুঝাই দিচ্ছি। প্রথমে এরকম করে এত সুন্দর করে একটা প্যাট আঁকবা, সেটা হচ্ছে ও তোমাদের ও মায়ের ভাইয়ের প্যাট। এরপরে এভাবে এরকম করে ঘুরায় 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 যেগুলা দিবা, এগুলো কি জানো? এগুলো হচ্ছে তোমাদের যত রকমের প্যাঁচ গোছ আছে সবগুলা প্যাঁচ, প্যাঁচ প্যাঁচ প্যাঁচ, এভাবে প্যাঁচ। বেড়ি মেনছের এই ভদ্র সমাজে একটা ডায়লগ আছে না, ওই যে আলম সাহেব, এই ভদ্র সমাজে শুধু প্যাঁচ প্যাঁচ প্যাঁচ। ভালো হইতো দিন, সাদা টাকা হালা টাকা, হোয়াইট মানি ব্ল্যাক মানি, কি ডায়লগটা আছে সিন্ডিকেট ওয়েব সিরিজে, এই ওয়েব সিরিজের মতো এই দি প্যাঁচ প্যাঁচ প্যাঁচ, এরকম করে এগুলো দিবা। একে যখন এই দেখো এটা, এটা দেখছো না, এটা হচ্ছে কি বহি ঝিল্লি, মানে বাইরের, বাইরের যেটা বাহির, সবসময় বাইরেরটা হচ্ছে বহি, মানে বাহির, বহি মানে হচ্ছে বাইরের ঝিল্লি যেটা আছে, এটা হচ্ছে বহি ঝিল্লি, বাইরেরটা, বাইরেরটা বহি ঝিল্লি। এরপরে এই যে ভিতরেরটা আছে, ভিতরেরটা, এই ভিতরেরটা হচ্ছে অন্ত ঝিল্লি, মানে ভিতর মানে অন্ত, আমি আসতেছি, ভিতর অন্ত ঝিল্লি, এটা মুখস্থ রাখবা। এরপর যখন এই যে এতটুকু আছে, এই যে ছোট ছোট কণা কতগুলো আছে এখানে, এই কণাগুলো হচ্ছে তোমার ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স নির্ণয় মনে করো না, ইন্টার উঠে যাবা, গায়ে গদের একটু শক্তি আসবে, ম্যাট্রিক্স নির্ণয় মনে করলে হবে না, এটা হচ্ছে ম্যাট্রিক্স। বায়োলজি তো ম্যাট্রিক্স আছে, ম্যাথও ম্যাট্রিক্স আছে, ম্যাথে স্যারকে বলে দিতে পারো ম্যাট্রিক্স আপনিও পড়েন আমিও পড়ি, সমস্যা কোথায়, এগুলো বলে দিবা। এরপর এই যে একটু খাজ আছে, এই যে এখানে একটা, এটা হচ্ছে ক্রিস্টি, বুঝছো? এটা মনে রাখবা, এটা কি ক্রিস্টি। আর ডিএনএ সব সময় মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ থাকবেই, এইটা হচ্ছে ডিএনএ, বুঝছো? লাল, এটা লাল করে দিছি, পরীক্ষায় লাল ইউজ করবা না, পরীক্ষায় নীল সবুজ এগুলো ইউজ করবা। তখন এটা হচ্ছে কি ডিএনএ, এই জিনিসটা কি ডিএনএ, বুঝছো? ডিএনএ। আর হচ্ছে এখানে যেটা আছে, এই যে ক্রিস্টির গায়ে, এই যে এতটুকু এতটুকু দেখা যাচ্ছে নীল নীল ক্রিস্টির গায়ে, এগুলো হচ্ছে তোমার অক্সিজোম, মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে কি অক্সিজোম। তুমি ঘ নাম্বারের জন্য যখন পরীক্ষা বলবে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র ব্যাখ্যা করো, চিত্র বলছে চিত্র আঁকি দিবা, ব্যাখ্যা, ব্যাখ্যা তো ইজি ভাই, একদম ইজি। প্রথম কি মাইটোকন্ড্রিয়ার বাইরের ডেটা, এটা হচ্ছে বহিঃঝিল্লি, ভিতরটাকে অন্তঃঝিল্লি বলা হয়, ম্যাট্রিক্স কোনটাকে বলে জানি, ক্রিস্টি কোনটাকে বলে, ক্রিস্টি কি, তারপর ডিএনএ কোনটা বলে, ডিএনএ থাকে এটা ডিএনএ বলে দিব, কোনটাকে অক্সিজোম বলে, ব্যাখ্যা শেষ।
পরীক্ষায় 3-3, কোনো স্যার কাটবে না, এগুলো বলে দিও, বুঝছো স্যারকে। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা আরেকটা কথা হচ্ছে খ নাম্বারের জন্য মাইটোকন্ড্রিয়ার, খ নাম্বারের জন্য সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, এটা জানো? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এই পাওয়ার হাউসটা হচ্ছে তোমার কিভাবে বলা হয়, আবার বা কেন বলা হয়, এটা খ নাম্বারের জন্য আসবে, মাস্ট আসবে। এটা হচ্ছে তোমরা তখন এটা 5 স্টার দিয়ে রাখো, পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস বলা হয়, এটা তোমরা স্টার দিয়ে রাখো, বুঝছো? এই যে সবাত শোষণে এসিটাইল কো ক্রেব চক্র ইলেকট্রন প্রবাহ এসব ক্রিয়া সম্পন্ন হয়। এইসব ক্রিয়ার মধ্যে, এই সবগুলা ক্রিয়ার মধ্যে ক্রেব চক্রের মধ্যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, বুঝছো? ক্রেব চক্রের মধ্যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, সে কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এই 2-3টা লাইন লিখে দিলে ভাইয়া খ ডিরেক্ট 2-2 দিবে না, কারণ এটা ভাইয়া এভাবে শিখছি, এভাবে বলছি, এভাবেই করবা, শেষ। আর এগুলা যখন শেষ, এরপর হচ্ছে তোমার লাস্ট মাইটোকন্ড্রিয়া শেষ একটা হচ্ছে নোট। এরপরে মাইটোকন্ড্রিয়ার শেষ একটা নোট, তোমরা এই নোটটা লিখে নাও। মাইটোকন্ড্রিয়ার নোটটা হচ্ছে তোমাদের আমি দিয়ে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই নোটটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা লিখে রাখবা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে নোটটা হচ্ছে কি জানো, এই যে তোমাদের মাইটোকন্ড্রিয়ার আসতেছে মাইটোকন্ড্রিয়ার কতগুলা এতক্ষণ যা দেখছো চিত্র দেখাই দিছি, এরপর যদি মাইটোকন্ড্রিয়ার জিনিসটা না দেখাই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নোট, এই নোটটা লিখে রাখবা, বুঝছো? এই নোটটা লিখে রাখবা। এই যে তোমাদের ফার্স্ট হচ্ছে 1886 সালে 1886 সালে, এটা সুন্দর করে লিখে রাখবা। 1886 সালে রিচার্ড অল্টম্যান সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া নিয়ে একটা ধারণা প্রদান করে। এই ধারণা তো একটা দাঁড়ানো যায় না, এটা যে মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া নিয়ে ধারণা দেন, বুঝছো? এই জিনিসটা বইয়ে নাই, তোমরা নোট করে নিও। 1886 সালে রিচার্ড অল্টম্যান এটা মাইটোকন্ড্রিয়া নিয়ে সর্বপ্রথম ধারণা দেন। এরপরে যাই 1994, এই 1886 থেকে সম্ভবত আরেকটা ডেট দেয়, সেটা হচ্ছে 1994 বা 1894, এই সম্ভবত আরেকটা ডেট থাকে। তোমাদের যদি এই ইয়াতে এমসিকিউতে যদি এটা না দেয়, এরপরে যদি দিয়ে দিছে 1894 আনসার, কিন্তু এটা কিন্তু সঠিক আনসার। এরপরে তোমাদের 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডা 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডা, কি নাম? বিজ্ঞানী ব্যান্ডা 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এর নামকরণ কে করেন? বিজ্ঞানী ব্যান্ডা। কত সালে? 1898 সালে। এটা লিখে রাখবা, বুঝছো? মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে? বিজ্ঞানী ব্যান্ডা। আর ধারণা প্রদান করেন কে? রিচার্ড অল্টম্যান, বুঝছো? এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এগুলা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই, সবগুলা ভাইয়া ইজি করে বুঝাই দিচ্ছি, তোমরা এগুলা নিয়ে কোনো প্যারা নাই, চিল, সবগুলা চিল করে পড়ে ফেলবা, বুঝছো ভাইয়ারা? এরপর যেটা আসছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, মোস্ট ইম্পর্টেন্ট, ভ্যালুয়েবল একটা টাইম যাচ্ছে তোমাদের জন্য, এটা ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো, রেড মার্ক দিছি আরো। নিউক্লিয়াস এসে গেছে পরীক্ষায়, বুঝছো? 5 স্টার দিয়ে দিবা। এই নিউক্লিয়াসের গঠন বলতে কি বোঝায়? নিউক্লিয়াসের গঠন, আচ্ছা এইখান থেকে আরেকটা জিনিস মাইটোকন্ড্রিয়া থেকে আসতে পারে 4 নাম্বারের জন্য, মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে কি কি হতে পারে, এটা তোমাদের আমরা যখন নোট দিয়ে দিব, নোটের মধ্যে এই জিনিসটা পাবা, বুঝছো? আমরা এই ক্লাসগুলো শেষে যে নোট প্রদান করব, তোমরা আমাদের গ্রুপে পাবা, যেমন ওমাইস টিউটোরিয়াল ডিসকাশন গ্রুপে পাবা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা। এগুলা নিয়ে তখন কোনো প্যারা নাই, এই ক্লাসগুলোর সুন্দর ইন ডিটেলস করে নোটগুলা আমরা গ্রুপে প্রদান করে দিব। নিউক্লিয়াস এই চিত্রটা আঁকা হয়েছে সংক্ষেপে তোমাদের জন্য বোঝানোর জন্য, শুধু চিত্রটা আঁকছি। এরপর হচ্ছে তোমরা এই নিউক্লিয়াসের চিত্র যখন বলবে ঘ নাম্বারের জন্য, স্যারে বলে দিছে পরীক্ষার মধ্যে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে গঠন ব্যাখ্যা করো। নিউক্লিয়াসের চিত্র আঁকলাম, গঠন তো আমরা নিজেরা ব্যাখ্যা করতে পারবো। মাইটোকন্ড্রিয়ার মতো সেম টু সেম এই নিউক্লিয়াসের চিত্র এইভাবে করে, এই যে বৃত্তর মতো করে আঁকছো, আঁকার পরে এই নিউক্লিয়াসের এটাকে কি বলে? নিউক্লিয়ার
মেমব্রেন। নিউক্লিয়াসের এই যে যেটা আছে এটাকে কি বলে? নিউক্লিয়ার মেমব্রেন। এই যে নিউক্লিয়াসের ভিতরে ভিতরে ছোট ছোট কিছু কণা দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এগুলোকে কি বলে? নিউক্লিওপ্লাজম। তো এই ছোট ছোট কিছু কণা থাকে, এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর হার্ট, এটা হার্ট জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, নিউক্লিয়াসের হার্ট। এই নিউক্লিয়াসের হার্ট লাল করে দিছি আমরা। এই হার্ট বুকের বাম পাশে আছে, নিউক্লিয়াসের বাম পাশে সুন্দর করে। এই তোর আবার দুষ্টমি করিস না, এটা হচ্ছে বাম পাশে সুন্দর করে হার্ট, হার্ট আঁকা। এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। কি নাম? নিউক্লিওলাস। বুঝছো? এই নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে পেঁচানো অংশ, এটা কি জানো? তোমাদের মায়ের ভাইয়া তার বান্ধবীকে বলতেছে, তুই মুঝে প্যার করতি কি নেই করতি। সেম এই জায়গা থেকে উমাইর ভাই বলতেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার সাথে প্রেম করো, ওই করো, সেই করো, বিয়ে করো। তোমাদের উমাইর ভাইয়ের বান্ধবী, এই বান্ধবীটার নাম, বান্ধবীর সাপোজ মনে করো এন সংখ্যক বান্ধবী। তোমাদের উমাইর ভাইয়ের বান্ধবী কি? এন। এই এনটা যখন উমাইর ভাইয়া প্রপোজ করছে, প্রপোজ করার পরে বলে যে কি, আমি তো এমন মেয়ে না, আমি তোমার সাথে প্রেম করবো না, আমি এমন মেয়ে না, আমি আমার বাবা মায়ের অবাধ্য না, আমার বাবা মার আমার স্বপ্ন আছে, সবগুলো আমার স্বপ্ন পূরণ করতে হবে। আমার বাবা মার আমি কত নম্বর মেয়ে, যত নম্বর মেয়ে হোক, যত মেয়ে এত নম্বর মেয়ে, আমি তো এরপরে আমি কখনো না এরপরে বলবো হ্যাঁ আমি তোমার সাথে প্রেম করবো। মিলে গেছে না? মিলছে ভাই, এখানে চলে আসছে। এটা যদি আগের এগুলো বলতো তখন কি হইতো? ভাই তো প্রপোজ করছে, তুই উমার ভাইয়ের রিজেক্ট করবি? তোরা তো সাহস হয়ে গেছে উমার ভাইয়ের তুই রিজেক্ট করবি? উমার ভাইয়ের মতো পাবি? এরপরে উমার ভাইয়ের এটা দেখ না রে ভাই, তুই যদি শুরুতে এত প্যাচগোছ না করে সুন্দর করে আসতি, এটা হয়ে যেত না। এই নিউক্লিয়ার রেটিকুলাম গুলা এমন, বুঝছো? এই নিউক্লিয়ার। এবার আমি একটু ঢুকি, আপনি তো আমাকে ইচ্ছা মতো আপনার ক্লাস নিয়ে নিচ্ছেন, আমার ক্লাসও আমি আপনাকে নিয়ে নিব। তো তোমাদের তুষার ভাই, বুঝতে পারছো সিঙ্গেলের কষ্ট বুঝতে বুঝতে পারছো? এটা তো বাস্তব কথা। লাইফে তোমরা হচ্ছে কাউকে যখন পছন্দ করবা, একটা মানুষ যখন হয়েছে, পছন্দ জিনিসটা থাকবে। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, তোমাকে ঘুরাবে এক স্তর, দুই স্তর, তিন স্তর, চার স্তর করে ঘুরাবে। এটা আমাদের পূর্বে প্রজন্ম হয়েছে, ভবিষ্যতেও হবে, বর্তমানে হচ্ছে। ঠিক আছে? সো তোমাদের তুষার ভাইয়া যখন ভবিষ্যতে বিয়ে করবে, তোমাদের ম্যাডাম যখন তোমাদের তুষার ভাইকে বকা দিবে, তখন তুষার ভাই বলবে, তুষার ভাইয়া বলবে তোমার জন্য চকলেট আনবো, তোমার জন্য ফুল আনবো, তোমাকে ঘুরতে নিয়ে যাবো, ফুচকা খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো, এইসব বলবে। পরে গিয়ে তোমাদের ম্যাডাম কি বলবে? তুষার ভাইয়াকে মেনে নিবে। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের তুষার ভাইয়ার লাল হার্ট হৃদয়। বুঝতে পারছো? এই লাল হার্ট হৃদয়ে তুষার ভাই সবসময় তোমাদের ম্যামের জন্য ভালোবাসা জমা রেখেছে। ঠিক আছে? সো আমরা চিন্তা করতেছি তুষার ভাইকে দিয়ে জীববিজ্ঞানের পাশাপাশি একটা হার্ট রিলেটেড একটা কোর্স আনা যায়। ঠিক আছে? ঠিক আছে তুষার ভাই, আমরা তো লাস্টের দিকে আছি। এরপর আমরা একটু তোমাদের জন্য লাস্টে একটা স্পেশাল কথাবার্তা থাকবে। তুষার ভাই নিউক্লিয়ার রন্ধ্রটা একটু বুঝে দেখ। এরপর এই যে ভাইয়া যেগুলা বলছে, এগুলা ফিউচার হবে, কিন্তু ভাইয়া আমি যেটা বলছি ওইটা কিন্তু সঠিক। ভাইয়া ভাইয়া প্রপোজ করার পরে ভাইয়া রিজেক্ট মারতে 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 অ্যাকসেপ্ট করছে মনে হয়, করে নাই, করতে হবে। তবে এটাকে বলা হয় নিউক্লিয়ার রেডিকুলাম। বুঝছো? এরপর এই যে ছোট ভাত যেগুলো আছে, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। বুঝছো? এটা হচ্ছে নিউক্লিয়াস। তোমাদের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি এই জায়গায় যে এই নিউক্লিয়াস করছো, নিউক্লিয়াসের গঠন বলবে না, গঠন তো লাগবেই। এখন গঠন কি বলবো? নিউক্লিয়ার মেমব্রেন কাকে বলে এটা আমরা বই থেকে দেখে নিব, এখানে আছে ইজি। তারপর হচ্ছে এইটাকে নিউক্লিওলাস বলে। এই লাল অংশটা উমাইর ভাইয়ের হার্ট বাম পাশে আছে, লাল অংশ নিউক্লিয়ার রন্ধ্র। উমাইর ভাই কিন্তু আবার এন সংখ্যক জিনিসটাকে এন এন উমাইর ভাইয়ের জন্য সবসময় এন এন মনে রাখবা। এরপর এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তো তোমাদের ভাবি প্যাচ ঘোষ দিয়ে বুঝাই দিচ্ছে তুমি আমার জন্য পারফেক্ট না, কিন্তু ঠিকই হয়ে গেছে। এরপর নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে এই জিনিসটা ঢুকতেছে, নিউক্লিয়ার রন্ধ্র। কিন্তু তোমরা যদি মনে করো যে ভাইয়া এই যে জিনিসগুলো আছে, এই যে বাসগুলো দিয়ে পড়ে যাবে না, বাইর হবে না, কিন্তু এগুলো নিয়ে বাইর হবে না। বাইর হলে তো ভাই আমরা মরে যেতে পারি, ভাই কোনো লাভ আছে? এগুলো বাইর হবে না, এগুলো থেকেই যাবে। এখান থেকে একটা অদৃশ্য পর্দা, অসীমবদ্ধ পর্দা বলে দিচ্ছিলাম আগে থাকতে। এই জন্য নিউক্লিয়াস আজকের জন্য এতটুকু পর্যন্ত। আমার কোষের মধ্যে যাদের প্রবলেম ছিল
আমি এই সবগুলোর চেষ্টা করছি, সবগুলার ইন ডিটেলস পড়াই দেওয়ার জন্য। আমি চাইলে আরো তোমাদের ডিটেলস করে পড়াইতে পারতাম, কারণ হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার সামনে, সময় স্বল্পতা এই জন্য। আর হচ্ছে এই অধ্যায়টা অনেক বইয়ের মধ্যে অনেক বড়, কিন্তু ভাই জিনিসগুলো ছোট ছোট করে ফেললে, এই জিনিসগুলো আমি যেভাবে বুঝে দিয়েছি ছোট ছোট করে ফেললে, এগুলো নিয়ে আর তেমন বেশি প্যারা খাওয়ার কিছু নেই। কারণ তোমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র দিয়ে রাখছে, আসবে না শুধু শুধু দিয়ে রাখছে, কারণ কি তোমার প্যারা দেওয়ার জন্য। এরপরে কি যে যেগুলো আসছে, আমি যেগুলো পড়াই দিছি কোষ প্রাচীর, ওইখানে কোষ ঝিল্লি টিল্লি যা দিয়ে পড়াইছে ওগুলো আসে না পরীক্ষার মধ্যে। তুমি আমি যেগুলো পড়াইছি, যে চিত্রগুলো আঁকছি, ওগুলোর বাইরে ছাড়া কোনো চিত্র আছে? আর একটা দেখিও, তুমি টেস্ট পেপার দেখি, ওগুলো বাইরে ছাড়া কোনো চিত্র না। আর এখানে যদি কিছু বাদ পড়ে থাকে, নেক্সট ক্লাস টিস্যুর সাথে অ্যাটাচ করে দিব। নেক্সট ক্লাস আমাদের নেক্সট লেকচার আসবে টিস্যু, টিস্যু নিয়ে আসার পরে এগুলো থাকবে। আর ভাই বায়োলজির ক্ষেত্রে বায়োলজি পড়ো। তোমাদের জন্য দুইটা কথা বলি, বায়োলজি পড়তেছো, বায়োলজি পড়ার ক্ষেত্রে যদি তোমার হাতে নোট না থাকে, আমি নিজের নোট তো আমি নিজে করছি, আমার নিজের নোটটা তো আমি তখন তোমাদের দিব, এরপরে তুমি পড়বা। এটা আমি আমার নিজের জন্য নিজে কিভাবে বুঝবো ওইভাবে বানাইছি। কারণ তোমার নিজের নোট যদি নিজে না বানাও, এরপরে নিজেরটা নিজে প্যারা খাবা। কারণ তুষার ভাইয়া বানাইছে একরকম, তুমি বানাবা অন্যরকম। ধরো সাপোজ তুমি মনে করো তোমার নাম পাহা, তোমার তোমার ইয়ে থাকবে অন্যরকম, তুমি বানাবা যে তোমার মতো করে অন্যরকম করে একটা, কিন্তু অন্যরকম করে বানাবে। এরপর আমি বানাইছি আমার মতো করে, ওর আরেকজন মায়ের ভাই বানাবো মায়ের ভাইয়ের মতো করে। এইভাবে যদি তুমি তোমারটা করো, তোমার পরীক্ষার টাইমে গিয়ে আর বই খোলা লাগবে না। বই খুলছো, তুমি কি আন্ডারলাইন গুলো দেখে নিবা, শেষ এমসিকিউর প্রবলেম শেষ। এখানে স্টিকি নোটে তোমার যে এক্সট্রা ইনফরমেশন আছে, আমি যেমন এক্সট্রা ইনফরমেশন বলে দিয়েছিলাম এখানে নোট করার জন্য, এরকম এক্সট্রা ইনফরমেশন থাকবে, এগুলা তোমরা স্টিকি নোটে লিখে ফেলবা। এরপর স্টিকি নোটে লিখলে ওগুলো পরীক্ষার টাইমে একটু দেখবা, দেখার পরে শেষ। এরপর আমাদের কি, আমরা ইয়াতে চলে আসবো। এরপরে যখন তোমার যদি স্টিকি নোটের মধ্যে যদি না আসে এইভাবে, যে মানে স্টিকি নোটে থাকবে, এগুলা তোমাদের মায়ের ভাই দেখা দিচ্ছে কিভাবে নোট করতে হয়, দেখো। হ্যাঁ, আমি তোমাদের তুষার আজকে তোমাদেরকে একটু প্রথম ক্লাস হিসাবে সবকিছু দেখাই দিচ্ছি। তোমরা আমার মাইন্ড করিও না যে তুষার ভাইয়ের ক্লাসে কয়েকবার ঢুকলাম, আসলে দেখাই দিতে হচ্ছে সবকিছু। তুষার ভাই যা বলতেছে তা তোমার জীবনে কাজে আসবে বলে বলতেছে। সাপোজ এটা হচ্ছে এইচএস উচ্চ মাধ্যমিকের একটা বই, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। তো অনেক কিছু দেখবো তোমার বইয়ের বাইরে ইনফরমেশন থাকে। স্যার আপনি এদিকে আসেন আমার পাশে। তো যেগুলো হচ্ছে তোমার কোথায় আসে, পরীক্ষায় আসে। পরীক্ষায় বলতে তোমার ধরো এমসিকিউ তে চলে আসতে পারে, যেমন তোমাদেরকে এই যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করছে, প্রথম ধারণা কে দিচ্ছে, এগুলো কিন্তু বইয়ে তুমি পাবা না, তোমার জীববিজ্ঞান বইটা খুলিও পাবা না। তাহলে তুমি কি করবা, এটা কাগজের মতো স্টিকি নোটে নিবা। নেওয়ার পর এই যে দেখো, এই যে বাবা দেখ, এখানে আমি কাগজ দিয়ে লিখে রাখছি না, এই ইনফরমেশন গুলো এখানে নেই, নেই বিধায় আমি এখানে লিখে ফেলছি। তাহলে এভাবে স্টিকি নোট ইনফরমেশন গুলো বাইরের গুলো অ্যাড করবা, অ্যাড করে সুন্দর করে করবা। সাপোজ তোমাকে যদি আমি আরো দেখাই, তুমি যদি বলো যে ভাইয়া এই যে দেখো, ইম্পর্টেন্ট লাইন গুলো হাইলাইট করে রাখবা। ভাইয়া যেগুলো বলবে এই লাইনটা আসবে, তুমি এই লাইনটা এমসিকিউর জন্য হাইলাইট করবে। এই চিত্রটা সিকিউতে আসবে, ওইটাতে স্টার দিয়ে রাখবা। বুঝতে পারছো কিভাবে করবা? আসলে জানো তোমাদের তুষার ভাই হচ্ছে অনেক ভালো বাইরে যে পড়াই, তোমরা এটা আরো ফিল করবা। আজকে প্রথম ক্লাস, হয়তো একটু নার্ভাস লাগছে, হয়তো তোমাদের কাছে ভুল ত্রুটি ধরতে পারো অনেক কিছু, কারণ মানুষ মাত্রই ভুল, আমরা মাত্র শুরু করছি। দোয়া করবো আমাদের জন্য। তো তুষার ভাইয়া তোমাদের জন্য ব্যাচটা দিয়ে যাবে। তোমরা যতদিন এসএসসি পরীক্ষায় বসনি, এর আগ পর্যন্ত আমরা ক্লাস নিব। আর তোমাদের জন্য এইচএসসি পরীক্ষার আগে ওয়ান শট ক্লাস থাকবে, যেখানে আমরা জাস্ট বলে দিব কোথা থেকে সিকিউ সাজেশন এমসিকিউ সাজেশন দিব, সাজেশন ক্লাস থাকবে। সো মন দিয়ে করবা। অবশ্যই তুমি যদি ছেলে হও তোমার বান্ধবীকে নিয়ে ক্লাস করবা, তুমি যদি মেয়ে হও তোমার বন্ধুকে নিয়ে আসবা, পাশের বাড়ির বাসার আন্টির মেয়ে ছাদিয়াকে ডেকে নিয়ে আসবা, এই ছাদিয়া তুষার ভাইয়া ক্লাস করাচ্ছে বায়োলজি ক্লাস, চলে আয়। তাও তোমার বন্ধু যদি কামাল থাকে, বলবা এই কামাল চলে আয়, ক্লাস করতে হবে। তাহলে সাদিয়া কামাল তোমরা যদি একসাথে ক্লাস করো, জীববিজ্ঞান কি তার কঠিন থাকবে? না স্যার। দেখছো, জীববিজ্ঞান কঠিন থাকতে পারবে না। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের তুষার ভাইয়া থাকছে তোমাদের টিস্যু পর্ব নিয়ে। তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যারা আজকের ক্লাসটা মিস করেছে, আগামীকালের ক্লাসে যাতে তোমাদের ভালোভাবে পড়তে পারে, সবাই যাতে একসাথে ক্লাস করতে পারো, সেই বিষয়টা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাবা থেকে সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টাটা সবাইকে। এখানে আরেকটা কথা হচ্ছে, তোমাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা ইন্টার সেকেন্ডে আসো, ইন্টার সেকেন্ড ইয়ারে, তোমাদের ওমায়ের ভাইয়া বা আমাদের ওমায়ের টিউটোরিয়াল থেকে সিভিক্স নিয়ে একটা বই যাচ্ছে, বই বাইর হবে, তোমরা এটা পেয়ে যাবে আমাদের ওমায়ের টিউটোরিয়াল পেজের মধ্যে। আমরা আমাদের 5টা বই প্রকাশ হবে। এসএসসি নিয়ে আমরা সামনের বছর থেকে কাজ শুরু করব। এখন আমরা আমাদের রিটেন ক্লাস চলতেছে, আমি আমার নিজের বায়োলজি নিয়ে কাজ করতেছি। এরপরে তোমাদের ভাইয়া সিভিক্স লিখে ফেলছে, আমাদের পাবলিকেশন বাইরে হচ্ছে, অর্থনীতির সবগুলা, পরিণতি, ইংলিশ সবকিছুই চলে আসছে। এখন আমাদের শুধু তোমাদের দিয়ে দেওয়ার পালা। তোমরা আমাদের পেজে পেয়ে যাবা। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের ওমাইস টিউটোরিয়াল, আগে চ্যানেলটা নাই, এখন হচ্ছে আমাদের নতুন করে নাম হচ্ছে ওমাইস টিউটোরিয়াল। এই চ্যানেলে আমার প্লে লিস্ট পাবা, তোমার ওমায়ের ভাইয়ার, হামিদ ভাইয়ার, তারপর হচ্ছে তোমার ওয়ালিদ ভাইয়ার, এরপর হচ্ছে
আরো যারা আছে নিহাত ভাইয়া সবার প্লেলিস্ট এখানে পেয়ে যাবা ইউটিউব চ্যানেলে। আর তো ভিডিওটা দেখবা আমাদের পেজ থেকে, পেজে সব লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবকিছু। এরপর হচ্ছে আজকে আমার প্রথম ক্লাস কেমন লাগছে কমেন্ট করে দিও। এরপর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবা। আর নেক্সট পর্ব হচ্ছে আমার টিস্যু নিয়ে ভাইয়া এমন সুন্দর করে বুঝাই দিব, এটা তোমরা বুঝবা টিস্যু কেমন জিনিস। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।